গল্প বিয়ের শর্ত। শহরের কোলাহল আর ইট পাথরের দেয়াল চিরে একটা রিকশা এসে থামল শান্তিনগর আবাসিক এলাকার একটি গলির মুখে। রিকশা থেকে নামল তনিমা। পরনে সাধারণ সালোয়ার কামিজ হলেও চোখে মুখে তার জেদ আর উত্তেজনার ছাপ স্পষ্ট। গত কয়েকটা দিন সে পাগলের মতো একটা ঠিকানা খুঁজে বেরিয়েছে। অবশেষে আজ সে গন্তব্যের খুব কাছে। গলির মোড়ে দাঁড়িয়ে থাকা এক চা বিক্রেতাকে তনিমা জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এই এলাকায় আবির নামে কেউ থাকে? ওই যে যিনি সরকারি চাকরির প্রস্তুতি নেন। চা বিক্রেতা আঙুল উঁচিয়ে সামনের দিকে ইশারা করে বলল, জি আপা, সোজা গিয়ে ডান পাশের একদম শেষ বাড়িটা, ওইখানেই আবির ভাই থাকে। তনিমা একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো। বাড়ির সামনে গিয়ে সে দেখল দরজাটা খোলাই আছে। দরজায় নক করে সে একটু জোরেই বলল, এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে 30-32 বছর বয়সী এক যুবক বেরিয়ে এলো। চোখে চশমা, অবিন্যস্ত চুল আর চেহারায় এক ধরনের ক্লান্তির ছাপ। সেই আবির। আবির ভ্রু কুঁচকে তনিমার দিকে তাকিয়ে বলল, কে আপনি? কাকে খুঁজছেন? তনিমা একটুও ইতস্তত না করে সরাসরি বলল, আপনি কি সেই আবির ভাই যিনি পরপর 2বার বিসিএস প্রিলি আর রিটেনে খুব ভালো মার্কস নিয়ে টিকেছিলেন, কিন্তু ভাইভাতে গিয়ে বাদ পড়েছেন? আবিরের মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতটা এইভাবে একজন অপরিচিত মেয়ের মুখে শুনে সে তীব্র বিরক্ত বোধ করল। ক্ষোভের গলায় বলল, আপনি কি এখানে আমার ব্যর্থতার গল্প শুনিয়ে আমাকে অপমান করতে এসেছেন? যদি তাই হয় তবে আসতে পারেন। না না, একদমই তা নয়। তনিমা সুর নরম করে বলল, আমি আসলে সামনে বিসিএস পরীক্ষা দেব। আমি আপনার কাছে প্রাইভেট পড়তে এসেছি। আমি জানি আপনিই আমাকে পার করে দিতে পারবেন। আবির তিক্ত হাসল। আমি নিজেই যেখানে ব্যর্থ সেখানে আপনাকে কি পড়াবো? আমি কাউকে পড়াই না। আপনি আসতে পারেন। তনিমা হাল ছাড়ার পাত্রী নয়। সে আবিরের পথ আটকে দাঁড়িয়ে বলল, প্লিজ আবির ভাই, আমাকে ফিরিয়ে দেবেন না। আমার জীবনে অনেক বড় একটা কষ্ট আছে। আমার সেই দুঃখের কাহিনী শুনলে আপনিও কেঁদে ফেলবেন। আবির হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, থামুন। আমার অন্য কারো দুঃখের গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই, আর কান্নাকাটি করারও সময় নেই। শহরে অনেক বড় বড় কোচিং সেন্টার আছে, সেখানে যান, আমার পিছু ছাড়ুন। আবির দরজা বন্ধ করে ভেতরে চলে গেল, কিন্তু তনিমার জেদ যেন আরও বেড়ে গেল। পরের দিন সকাল। আবির তার প্রতিদিনের অভ্যাস মতো পাড়ার মোড়ের ছোট লাইব্রেরির কামপত্রিকার দোকানে এসে বসেছে। তার সঙ্গে আছে দোকানের ছোট সহকারী রাব্বি। সকালের তাজা পত্রিকায় চোখ ভোলাচ্ছিল আর রাব্বিকে বলছিল সাইকেলের চেইনটা একটু ঠিক করে নিতে। এমন সময় হুট করেই একটা চেনা কণ্ঠ ভেসে এলো, আমাকে একটা আজকের পত্রিকা দিন তো। আবির তাকিয়েই চমকে উঠল। সামনে তনিমা দাঁড়িয়ে হাসছে। কি ব্যাপার, আপনি এখানেও চলে এসেছেন? আপনি কি আমাকে আমার বাসা থেকে ফলো করতে করতে এই দোকান পর্যন্ত এসেছেন? আবিরের মেজাজ এবার চড়ে গেল। তনিমা খুব শান্তভাবে বলল, জি, আপনাকে ফলো করতে এসেছি। কি করব বলুন? কাল তো আপনি আমার কোনো কথাই শুনলেন না, তাই বাধ্য হয়ে আসতে হলো। সকাল সকাল আপনি আমার মেজাজটাই খারাপ করেছেন।
আবির পত্রিকাটা টেবিলে ছুঁড়ে দিয়ে বলল, আমি আপনাকে বারবার বলছি আমি কাউকে পড়াবো না। তনিমা এবার একটু গম্ভীর হয়ে বলল, কেন পড়াবেন না? আপনি তো একটা জ্বলন্ত বারুদ। আপনার ভেতরে যে জ্ঞান আছে, আপনি কি চান না সেই আলোতে আপনার আশেপাশে কিছু মানুষ আলোকিত হোক? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুল মানুষের কাছে এসেছেন। আমি কোনো জ্বলন্ত বারুদ নই। আমি বিসিএস যুদ্ধের এক পরাজিত সৈনিক। আপনি কোনো সফল ক্যাডারের কাছে যান, যিনি আপনাকে ঠিকঠাক গাইড করতে পারবেন। তনিমা মুচকি হেসে বলল, আরে ভাই, সফল ক্যাডারদের কি খেয়ে দিয়ে কোনো কাজ আছে? তারা নিজেদের চাকরি আর লাইফ নিয়ে ব্যস্ত। তারা কেন আমাকে সময় দেবে? আমার দরকার আপনার মতো একজন ফেল কিন্তু অভিজ্ঞ মানুষকে, যে প্রিলি আর রিটেনের খুঁটিনাটি সব জানে। তাই আমি আপনার কাছেই পড়ব। আবির বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমার দোকানের সামনে থেকে যান তো। আমি যাব না, আমি এখানেই বসে পড়লাম। এই বলে তনিমা দোকানের সামনে একটা ব্রেঞ্চে জেদ ধরে বসে রইল। আবির রাগ সামলাতে না পেরে বলল, এখানে না, ওই দূরে গিয়ে বসুন। দরকার হলে খাতা কম্বল নিয়ে শুয়ে থাকুন, তাও আমি রাজি হব না। তনিমাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি দূরেই বসছি। দেখি আপনি কতক্ষণ না বুঝিয়ে থাকতে পারেন। বিকেলের দিকে আবির যখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, তখনও তনিমাকে দূর থেকে বসে থাকতে দেখে তার মনে কিছুটা মায়া হলো। সে তনিমার কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কি আর সারা রাত এখানেই বসে থাকার পরিকল্পনা করেছেন? আবির জিজ্ঞেস করলো। তনিমা চোখ তুলে তাকালো। জি, যতক্ষণ না আপনি আমাকে পড়াতে রাজি হচ্ছেন, আমি এখান থেকে নড়ব না। আবির একটু নরম হয়ে বলল, আমি সত্যি বুঝতে পারছি না, আপনি প্রিলি আর রিটেনের জন্য আমার উপর এত ভরসা করছেন কেন? আর ভাইবা নিয়ে আপনার পরিকল্পনা কি? তনিমা আত্মবিশ্বাসের সাথে হাসল, কারণ ভাইবা নিয়ে আমার কোনো ভয় নেই। ভাইবা বোর্ড ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি একটু সুন্দর করে সেজে গুজে যাব, তাদের সাথে হেসে হেসে সুন্দর করে গুছিয়ে কথা বলবো। তারা আমার পরিপাটি রূপ আর ব্যবহার দেখেই মুগ্ধ হয়ে যাবে, কঠিন কোনো প্রশ্নই করবে না। আপনি শুধু আমাকে প্রিলি আর রিটেনের বৈতরণীটা পার করে দিন। আমি যদি ক্যাডার হতে পারি, আপনারও তো একটা আত্মতৃপ্তি হবে, তাই না? আবির এবার একটু ক্ষুব্ধ হলো। আমার কোনো আত্মতৃপ্তির দরকার নেই। আর ভাইবা পরীক্ষা আপনার কাছে এত সহজ মনে হয়? আমি দুইবার ভাইবা দিয়ে বাদ পড়েছি, আর আপনি ভাবছেন হেসে কথা বললেই পার পেয়ে যাবেন? তনিমার চোখের কোণে এবার আর্দ্র হয়ে উঠল। সে বলল, আবির ভাই, আমি কেন বিসিএস নিয়ে এত সিরিয়াস আপনি জানেন না। আমার পেছনের গল্পটা শুনলে আপনি আর না করতে পারবেন না। আবির চুপ করে রইল, যার অর্থ সে শুনতে প্রস্তুত। তনিমা বলতে শুরু করলো, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। বিয়ের শাড়ি গহনা সব কেনা শেষ। ঠিক বিয়ের 2 দিন আগে হঠাৎ ওই ছেলের বিসিএস নন ক্যাডারে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরি হয়ে যায়। খবরটা পেয়ে আমার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন। বাবা ভাবছিলেন তার জামাই এখন সরকারি বড় অফিসার, লাল নীল বাতির গাড়িতে চড়বে, সবাই স্যালুট দেবে। কিন্তু সেই খুশি 24 ঘন্টাও টেকে নেই। তনিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরিটা পাওয়ার পরপরই ছেলের পরিবার থেকে ফোন আসে। তারা সরাসরি বলে দেয় এই বিয়ে হবে না।
কারণ এখন তাদের ছেলের জন্য আরও বড় বড় এবং ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। একটা সরকারি চাকরি পেয়ে ছেলেটা আমাকে আর আমার পরিবারকে এক নিমেষেই রিজেক্ট করে দিল। তনিমার চোখে তখন জল, কিন্তু কণ্ঠে তীব্র ক্ষোভ। সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু ভেঙে পড়িনি। আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছি, সে যদি নন ক্যাডার হয়ে আমাকে রিজেক্ট করতে পারে, তবে আমি নিজে পড়ালেখা করে তার চেয়ে বড় বিসিএস ক্যাডার অফিসার হয়ে দেখাবো। এই অপমান আর বিচ্ছেদের প্রতিশোধ আমি নিতে চাই। আবির ভাই, এবার বলুন, আপনি কি আমাকে সাহায্য করবেন না? তনিমার এই লড়াইয়ের গল্প আবিরের ভেতরের শিক্ষককে নাড়া দিল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি প্রতিদিন যতক্ষণ এই দোকানে বসি ঠিক ততটুকু সময় আপনাকে পড়াবো। কাল থেকে বই খাতা নিয়ে চলে আসবেন। তনিমা চোখের জল মুছে হেসে উঠল, থ্যাংক ইউ সো মাচ আবির ভাই। পড়াশোনা শুরু হলো ঠিকই, কিন্তু তনিমার সিরিয়াসনেস মাত্র কয়েকদিনে হাওয়া হয়ে গেল। সে টেবিলে বসলেই পড়া বাদ দিয়ে দুনিয়ার গল্প নিয়ে বসত। একদিন পড়ার টেবিলে আবির জিজ্ঞেস করল, আচ্ছা তনিমা, বলো তো ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তনিমা চটপটে উত্তর দিল, ক্যালিফোর্নিয়া। গুড। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায়? অস্ট্রেলিয়া। গৌর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তনিমা একটু ভেবে বলল, রাজা শশাঙ্ক। আবির একটু আশ্বস্ত হতে যাবে এমন সময় তনিমা বইটা বন্ধ করে দিয়ে বলল, আহারে আবির ভাই, এই যে কবিদের জন্মসাল, মৃত্যুসাল, কে কোন রাজ্যে যুদ্ধ করেছে, এসব ইতিহাস মুখস্থ করে আমার জীবনে কি লাভ হবে বলুন তো? আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আমি পড়তে গেলেই সব ভুলে যাই। আবির কপালে হাত দিয়ে বলল, পড়াশোনায় সিরিয়াস না হলে ক্যাডার হওয়া যায় না, আপনাকে আরও খাটতে হবে। তনিমা ওসব কথায় কান না দিয়ে বলল, জানেন আবির ভাই, আমার ওই প্রাক্তন বয়ফ্রেন্ডটাও আপনার মতোই সারাক্ষণ আমাকে শাসন করত, কিন্তু শেষমেশ লাভ কী হলো? ধোঁকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করলো। আচ্ছা, আপনাকে দেখলে না কেন জানি আমার ওর কথাই মনে পড়ে। আবির বিরক্ত হয়ে বলল, আমরা কোন টপিকে ছিলাম? আজে বাজে গল্প বন্ধ করুন। আরেকদিন তারা একটা রিকশায় করে ফিরছিল। আবির রিকশার মধ্যেও প্রশ্ন করা শুরু করলো, বলো তো, দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? তনিমা বিরক্ত হয়ে বলল, আপনার নানির লেখা। আবির চোখ গরম করে তাকালো, ফাজলামো করছেন তো কি করব? তনিমা মুখ ফুলিয়ে বলল, সারাক্ষণ কি পড়াশোনা ভালো লাগে? রিকশায় উঠেছেন একটু বাতাস উপভোগ করবেন, তা না এখানেও বিসিএস। আসলে আবির ভাই, আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা? প্রতিশোধ তো প্রতিশোধই, তাই না? আমি নিজে ক্যাডার হয়ে প্রতিশোধ নেওয়া যে কথা, কোনো বিসিএস ক্যাডারকে বিয়ে করে তার চেয়ে বড় পজিশনে যাওয়াও তো একই কথা। আমি বরং আমার প্রাক্তনের অফিসের যে বড় বস তাকেই বিয়ে করে নেব, তাহলে তো কেল্লাফতে। আমার আর এত কষ্ট করে পড়ার কি দরকার? আবিরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রিকশাওয়ালাকে বলল, মামা রিকশা থামাও। রিকশা থেকে নেমে আবির তনিমার দিকে তাকিয়ে বলল, আপনার মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বা যোগ্যতা নেই। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আপনি আপনার এই শর্টকাট 2 নম্বর বুদ্ধি নিয়েই থাকুন। কোনো ক্যাডার পাত্র খুঁজে বিয়ে করে নিন। আপনার সাথে আমার কোনো খাতির নেই।
আবির হনহনিয়ে হেঁটে চলে গেল। তনিমা পেছন থেকে ডাকতে লাগলো, কিন্তু আবির আর ফিরে তাকালো না। এরপর বেশ কয়েকদিন আবির দোকানেও এলো না, আর ফোনও বন্ধ রইল। আবিরের উপর রাগ করে তনিমা সত্যিই পড়াশোনা ছেড়ে দিল। সে এবার পত্রিকার পাতায় পাত্র চাই বিজ্ঞাপনে চোখ ভোলাতে শুরু করলো। একদিন সে লাইব্রেরির দোকানে গিয়ে সহকারী রাব্বিকে বলল, দেখো তো রাব্বি, কোনো বিসিএস ক্যাডার পাত্রের বিজ্ঞাপন আছে কিনা। রাব্বি একটা পত্রিকা ঘেটে বলল, এই যে আপা পাইছি, বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী চাই। ঢাকায় নিজস্ব বাড়ি ও গাড়ি আছে, নিচে মোবাইল নম্বরও দেওয়া আছে। তনিমা আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন দিল। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হ্যালো, কে বলছেন? তনিমা চুটুল গলায় বলল, জি, আমি পাত্রী বলছি। পেপারে আপনার বিজ্ঞাপন দেখে ফোন করলাম। আমি দেখতে খুবই সুন্দরী, হরিণের মতো টানা টানা চোখ, লম্বা সিল্কি চুল। আপনি আমাকে এক নজর দেখলেই পছন্দ করতে বাধ্য হবেন। এক দেখাতেই 3 বার কবুল বলতে ইচ্ছে করবে। আপনি রাজি থাকলে বলুন, আমি কাজী ডেকে নেই। ওপাশ থেকে ভদ্রলোক একটু আমতা আমতা করে বললেন, আসলে এভাবে তো ফোনে বিয়ে হয় না। আমি বরং আপনার বাড়ি এসে আপনাকে দেখে যাই, পছন্দ হলে তখন কথা এগোবো। তনিমা খুশি হয়ে তার বাসার ঠিকানা টেস্ট করে দিল। সে ভাবল, পড়াশোনা ছাড়াই এবার প্রাক্তনের উপর প্রতিশোধ নেওয়া যাবে। সে সঙ্গে সঙ্গে আবিরের বন্ধ নম্বরে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিল, আবির ভাই, আমার আর কষ্ট করে পড়তে হবে না। আমি বিসিএস ক্যাডার পাত্র পেয়ে গেছি। আমার বিয়ে ঠিক, আপনাকে দাওয়াত দেব, চলে আসবেন। পরের দিন তনিমার ড্রয়িং রুমে বেশ সাজ রব। তনিমা সুন্দর একটা শাড়ি পরে পর্দার আড়ালে অপেক্ষা করছে। তার বাবা মা সোফায় বসে আছেন পাত্রের অপেক্ষায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। তনিমার বাবা গিয়ে দরজা খুললেন। ভেতরে প্রবেশ করলেন এক প্রবীণ ভদ্রলোক। মাথার চুল প্রায় পাকা, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স প্রায় 50-এর কাছাকাছি। তনিমার বাবা একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ভাই সাহেব, তা পাত্র বাবাজি কোথায়? তিনি আসেননি? ভদ্রলোক সোফায় আরাম করে বসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। পাত্র আর কে আসবে? আমি নিজেই পাত্র। আমি খন্দকার মোস্তাক, বিসিএস ক্যাডার। পর্দার আড়াল থেকে তনিমা এই কথা শুনে প্রায় জ্ঞান হারানোর দশা। সে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। আপনি পাত্র? আপনি কোন অ্যাঙ্গেল থেকে পাত্র? আপনার তো আমার বাবার বয়সী বয়স। গতকাল ফোনে তো আপনার গলা এমন শোনায়নি। খন্দকার মোস্তাক সাহেব কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, বয়সে একটু হয়েছে তো কি হয়েছে? আমার প্রথম স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, তাই ভাবলাম একা জীবনে আবার একটা বিয়ে করি। আমার সরকারি চাকরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আর শোনো মেয়ে, আমার বয়স যদি কমই হতো তবে কি আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতাম? মেয়েদের লাইন লেগে থাকতো আমার পেছনে। তনিমার বাবা পরিস্থিতি সামাল দিয়ে বললেন, আসলে ভাই সাহেব, আমার মেয়ের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ও ভেবেছিল পাত্র কোনো তরুণ যুবক হবে। আপনি কিছু মনে করবেন না। মোস্তাক সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, অপমান যখন করতেই রেখেছিলেন, আসছি আমি। সে রাগ করে চলে গেল। তনিমার বাবা তনিমাকে বকা দিয়ে বললেন, তোর ওই বিসিএস ক্যাডার জামাইয়ের ভূত মাথা থেকে নামা। ওসব পাত্র কি পেপারে বিজ্ঞাপনে পাওয়া যায়? কপাল লাগে, তোর কাছে দুটো পথ ছিল, নিজে ক্যাডার হওয়া নয়তো কাউকে বিয়ে করা। কোনোটি তো পারলি না। তনিমা
ঘরে বসে কাঁদছিল। নিজের বোকামি আর অহংকারের জন্য তার আজ খুব আফসোস হচ্ছিল। ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো আবির। তার হাতে একটা মিষ্টির প্যাকেট আর মুখে এক চিলতে বিজয়ের হাসি। আবিরকে দেখে তনিমা চোখ মুছে বলল, আপনি এতদিন কোথায় ছিলেন আবির ভাই? আর মিষ্টি কেন? আবির কিছু বলার আগেই দোকানের সহকারী রাব্বি পেছন থেকে লাফিয়ে উঠে বলল, আপা, বড় সুখবর। আবির ভাই এইবার বিসিএস পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। উনি ক্যাডার হয়ে গেছেন। তনিমা স্তব্ধ হয়ে গেল। কি বলছেন এসব? আবির ভাই, এটা কি সত্যি? আবির মিষ্টির প্যাকেটটা টেবিলের উপর রেখে বলল, হ্যাঁ তনিমা, সত্যি। আসলে আপনার সাথে পরিচয় হওয়ার আগে আমি গোপনে আবার নতুন করে প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিলি তো আগেই হয়েছিল, আর আপনার ওই জেদ, আপনার ওই পাগলামি আর প্রতিশোধের আগুন দেখে আমার নিজের ভেতরের ঘুমন্ত ক্যাডারটাও জেগে উঠেছিল। আপনার সাথে পরিচয়ের পর আমি রিটেনের জন্য জান প্রাণ দিয়ে খেটেছি। আর ভাইবার দিন, আবির একটু হাসল। ভাইবার দিন কি হয়েছিল? তনিমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ভাইবার দিন আমি আপনার সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। আবির বলল, বোর্ডের স্যারেরা যখন আমাকে আমার প্রোফাইল নিয়ে জিজ্ঞেস করলেন, আমি আমার এই পত্রিকার বিক্রির স্ট্রাগল, এই ফুটপাতের লাইব্রেরি আর সততার সাথে টিকে থাকার গল্পটা পুরো খুলে বললাম। আমার কথা শুনে বোর্ডের সবাই এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল যে তারা আমাকে আর কোনো কঠিন প্রশ্নই করল না। বললেন, আপনার মতো ছেলেই আমাদের দরকার, আপনি আসতে পারেন। ব্যাস, আজ রেজাল্ট দিল আর আমি সরাসরি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তনিমা আনন্দে আর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল, তবে এবার আর কষ্টের নয়, পরম আনন্দের। আবির তনিমার দিকে এক পা এগিয়ে এসে খুব নরম গলায় বলল, তনিমা, আপনি তো কোনো বিসিএস ক্যাডারকে বিয়ে করে আপনার প্রাক্তনের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তাই না? একজন রিয়েল লাইফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখন আপনার সামনে দাঁড়িয়ে। এখন বলুন, আপনি কি এই ক্যাডারের ঘরের ঘরণী হয়ে সেই প্রতিশোধটা সম্পূর্ণ করবেন? তনিমা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে হেসে ফেলে বলল, কাজী অফিস যাওয়ার কোনো দরকার নেই আবির ভাই। আমি খুব ধুমধাম করে বিয়ে করব, আর আমার সেই প্রাক্তনকে সবার আগে দাওয়াত দেব। তাকে দেখাবো যে সে আমাকে রিজেক্ট করে যার চেয়ে বড় অফিসার হওয়ার স্বপ্ন আমি দেখেছিলাম, আজ আমি তার চেয়েও বড় অফিসারের বউ। আবির আর তনিমার হাসিতে পুরো ঘরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। এক ব্যর্থ যোদ্ধার সফল ক্যাডার হয়ে ওঠার গল্প, আর এক জেদি মেয়ের প্রতিশোধের জার্নি, সব মিলেমিশে একাকার হয়ে গেল এক মধুর সমাপ্তিতে। সমাপ্ত।